যে কোনো কারোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা এক অ্যাকাউন্ট থেকে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার একটা মাধ্যম হলো চেক। আরো ভালোভাবে বললে বলা যায় যে চেক ব্যাংক থেকে দেওয়া এমন একটা কাগজের টুকরো যেটা ব্যবহার করে আমরা ব্যাংকে অর্ডার দিতে পারি যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য বা আমার অ্যাকাউন্ট থেকে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য। এবার চেক একটাই হয়, সেটাকে কিভাবে ব্যবহার করা হবে বা কোন পারপাসে ব্যবহার করা হবে তার ভিত্তিতে বিভিন্ন রকমের নাম হয়। যেমন বিআরআর চেক, অর্ডার চেক, ক্রস চেক, অ্যাকাউন্ট পে চেক, স্টেল চেক, পোস্ট ডেটেড চেক, গিফট চেক, বাউন্স চেক, ব্ল্যাঙ্ক চেক, ক্যান্সেল চেক, এইসব। তো এইগুলো কি আমি এক এক করে বলি। একটা চেক কেমন দেখতে হয় আর তাতে কি কি লেখা থাকে সেটা প্রথমে আমি একটু বলি। চেক এইরকম একটা কাগজের টুকরো যেখানে সবার উপরে বাঁদিকে ব্যাংকের নাম লেখা থাকে। যে ব্যাংকের চেক সেই ব্যাংকের নাম এখানে লেখা থাকবে আর তার পাশেই লেখা থাকে ওই ব্যাংকের অ্যাড্রেস, তার সাথে ওই ব্যাংকের আইএফএসসি কোড। তো উপরে এখানে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের অ্যাড্রেস, ডান দিকে এই কোণায় লেখা থাকে ডেট, মানে আমি কবে চেকটা ইস্যু করতে চাইছি। আর এই ডেটের উপরে ছোট্ট করে লেখা থাকে যে ভ্যালিড ফর 3 মান্থস অনলি। এর মানে হলো যে আমি যে ডেটে চেকটা ইস্যু করব এই ডেটের পরে 3 মাস পর্যন্ত এই চেকটাকে ব্যবহার করা যাবে। এই চেক দিয়ে টাকা তোলা যাবে বা অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। 3 মাসের পরে গিয়ে যদি এই চেকটাকে ব্যবহার করে আমি টাকা তুলতে চাই বা টাকা ট্রান্সফার করতে চাই তাহলে হবে না। তো ডেটের ব্যাপারটা গেল। এবার এইখানে লেখা থাকে পে, মানে আমি চেকটা কাকে দিতে চাইছি, এই চেকটা কে ব্যবহার করতে পারে তার নাম এখানে লিখতে হবে। পাশে এখানে ছোট্ট একটা শব্দ লেখা থাকে অর বিআরআর। আমি যদি কারোর নাম লিখতে না চাই তো সেক্ষেত্রে বিআরআর, মানে এই চেক যার কাছে থাকবে সেই এই চেকটাকে ব্যবহার করতে পারে, তার অর্থই হলো বিআরআর। তারপর হচ্ছে রুপিস, মানে আমি কত টাকার চেক ইস্যু করছি সেটা এখানে পুরো শব্দে লিখতে হবে, এখানে টোটাল অ্যামাউন্টটা লিখতে হবে। আমি হয়তো 40,000 টাকার একটা চেক ইস্যু করলাম, তাহলে এখানে 40,000 লিখতে হবে আর ওই 40,000 কোথায় এইখানটাতে লিখতে হবে। এবার এই চেকের ভেতর রুপিসের নিচে এইখানে আমার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে। আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এইখানে নিচে এই জায়গাতে লেখা থাকে আর ডান দিকে এইখানে লেখা থাকে সিগনেচার, মানে আমি যদি চেক ইস্যু করতে চাই আমাকে এখানে সাইন করতে হয়। আর নিচে এইখানে কিছু নাম্বার লেখা থাকে, এই নাম্বার 4টে টাইপের নাম্বার লেখা থাকে। প্রথমে 6টা ডিজিটের একটা নাম্বার থাকে যেটার মাধ্যমে বোঝায় চেক নাম্বার। তারপর 9টা ডিজিটের একটা কোড থাকে যেটা হলো আমার ব্যাংকের এমআইসিআর কোড। তারপরে আবার 6টা ডিজিটের একটা নাম্বার থাকে যেটা এই ব্যাংকের আরবিআই তে অ্যাকাউন্ট আইডি। এইখানটাতে 2টো ডিজিটের একটা কোড বা নাম্বার থাকে যেটাকে বলা হয় ট্রানজাকশন কোড, মানে এই চেকটা কি ধরনের চেক সেটা এই কোডের মাধ্যমে লেখা থাকে। তো এই নাম্বার সম্পর্কে আমরা একটু পরে আসি। ওভারঅল চেক এইরকম দেখতে হয়। এবার এটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর ভিত্তি করে বিভিন্ন রকম নাম। যেমন প্রথমেই বলি বিআরআর চেক। আমি হয়তো কাউকে চেক দিতে চাইছি, তার নাম আমি স্পেসিফাই করলাম না, আমি এখানে সাইন করে দিলাম হয়তো মিস্টার জেড। কাউকে হয়তো আমি 25,000 টাকার একটা চেক দেবো, তাহলে এখানে অ্যামাউন্ট লিখতে হবে 25,000 আর এইখানে সেটা কথায় লিখে দিতে হবে 25,000 অনলি। এবার আমি যদি আজকের ডেটে চেক ইস্যু করি তাহলে এখানে ডেটটা লিখে দিতে হবে 12/8/2025। তো প্রত্যেকটা চেকের ক্ষেত্রেই এইটুকু আমাকে ফিল আপ করতেই হবে। এবার আমি কাকে দিতে চাইছি তার উপর বেস করে বিভিন্ন নাম, যেমন প্রথমে কি বললাম বিআরআর চেক। এইখানে আমি যদি কারোর নাম না লিখি সেক্ষেত্রে আমার এই চেক ইস্যু করার পর এই চেকটা যার কাছে থাকবে সেই এই চেকটা ব্যবহার করে ব্যাংক থেকে টাকা তুলতে পারে। বিআরআর কথার অর্থই হলো যে ধারণ করছে তার। ফলে আমি এখানে নাম না লিখেই যদি এই চেকটা ইস্যু করে দিই সেক্ষেত্রে এই চেক যার কাছে থাকবে সেই যে কোনো ব্যাংকে গিয়ে টাকা উইথড্রল করে নিতে পারে। এবার এই চেকের ক্ষেত্রে আমি যদি এই বিআরআরটাকে কেটে দিয়ে এখানে কারোর নাম লিখে দিই, ধরলাম মিস্টার পি, বিআরআর কেটে দিয়ে আমি এখানে মিস্টার পি এর নাম লিখে দিলাম, সেক্ষেত্রে কি হবে এই চেকটা শুধুমাত্র মিস্টার পি ব্যাংকে গিয়ে টাকা উইথড্রল করতে পারবে। তবে এখানেও একটা কন্ডিশন আছে, এই মিস্টার পি যখন এই চেকটা নিয়ে ব্যাংকে গিয়ে টাকা তুলতে যাবে তখন ব্যাংক এই মিস্টার পি এর কাছ থেকে তার একটা অথেন্টিকেশন চাইবে, অর্থাৎ তার একটা আইডেন্টিটি প্রুফ চাইবে, প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড, এই সমস্ত একটা ডকুমেন্টস এই মিস্টার পি এর কাছ থেকে রেখে দেবে এবং তারপরেই তাকে ক্যাশটা ইস্যু করবে। তো এই বিআরআর কেটে আমি কারোর নাম লিখে দিচ্ছি, এই রকমের চেককে বলা হয় অর্ডার চেক। কারোর নাম না লিখে যদি আমি চেক ইস্যু করে দিই সেটাকে বলা হয় বিআরআর চেক, আর বিআরআরটাকে কেটে দিয়ে কারোর নাম লিখে দিলে সেটাকে বলা হয় অর্ডার চেক। এবার এই বিআরআর চেক বা অর্ডার চেক এটা ভাঙানো নিয়ে আমি একটা ছোট্ট কথা বলি। ধরলাম আমার এই চেকটা রয়েছে ইউকো ব্যাংকে, মানে আমার অ্যাকাউন্ট রয়েছে ইউকো ব্যাংকে আর এটা ব্রাঞ্চ হলো বারাসাত ব্রাঞ্চ। এবার আমি এই চেকটা ইস্যু করলাম,
এটা বিআরআর চেকও হতে পারে, অর্ডার চেকও হতে পারে। মানে মিস্টার পি বা অন্য যে কোনো ব্যক্তি এই চেকের মাধ্যমে টাকা তুলতে পারে। এবার এই চেকের মাধ্যমে টাকা তোলার জন্য তিনটে কন্ডিশন হতে পারে। এক হতে পারে কি, যে কোনো ব্যক্তি ইউকো ব্যাংক বারাসাত ব্রাঞ্চে গিয়ে এই টাকাটা তুলতে পারে, অথবা ওই ব্যক্তি বারাসাত ছাড়া ইউকো ব্যাংকের অন্য যে কোনো ব্রাঞ্চ থেকেও তুলতে পারে, বা ইউকো ব্যাংক ছাড়াও অন্য যে কোনো ব্যাংক থেকেও এই টাকাটা তুলতে পারে। আমার এই চেকটা দিয়ে এই যে কোনো ব্যাংক থেকে টাকা তোলা যাবে, মানে ক্যাশ উইথড্র করা যাবে। তবে ক্যাশ উইথড্রলের কিছুটা সময় লাগবে। যেমন এই চেকটা নিয়ে যদি ইউকো ব্যাংক বারাসাত ব্রাঞ্চে যায় তাহলে সাথে সাথে দিয়ে দেবে, কিন্তু যদি ইউকো ব্যাংকের বারাসাত ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে যায় তাহলে টাকা দিতে কিছুটা সময় লাগবে। আর যদি অন্য কোনো ব্যাংকে গিয়ে এই টাকাটা তুলতে চায় সেক্ষেত্রে আরো বেশি সময় লাগবে। বিআরআর চেক, অর্ডার চেক বা এর পরে যে ক্রস চেক, অ্যাকাউন্ট পে চেক আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই ঠিক একই রকমের কাজ হয়। এবারে বলি ক্রস চেক কি। এর আগে যেরকমটা দেখেছিলাম বিআরআর চেক, এইটা হচ্ছে একটা বিআরআর চেক। এখানে আমি কারোর নাম লিখিনি, শুধু বিআরআর লেখা আছে। তার মানে এই চেকটা যার কাছে থাকবে সেই এই চেক দিয়ে টাকা তুলতে পারবে। এবার এই বিআরআর চেকের ওপরেই আমি যদি এইখানে দুটো প্যারালাল লাইন টেনে দিই সেক্ষেত্রে এই চেকটাকে বলা হয় ক্রস চেক। এর মাধ্যমে যে কোনো ব্যক্তি টাকা তো তুলতে পারবে, তবে সেটা ক্যাশ হিসাবে তুলতে পারবে না, সেটা শুধুমাত্র ব্যাংকেই ডিপোজিট করতে পারবে। ক্রস করার অর্থ হলো এই চেক দিয়ে ক্যাশ তোলা যাবে না, এই চেকটাকে অন্য কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করা যাবে। মানে এই চেকের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। তো ক্রসের ব্যাপারটা আশা করি বোঝা গেল। ক্রস চেক কি হবে, নর্মাল একটা বিআরআর চেক দুটো প্যারালাল লাইন টেনে দেবো তাহলে হয়ে যাবে ক্রস চেক। এবার এই ক্রস চেক দুই টাইপের হয়, জেনারেল ক্রস চেক আর স্পেশাল ক্রস চেক। জেনারেল ক্রস চেক মানে হলো এইটা, এই চেক দিয়ে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টেই আমি টাকা ট্রান্সফার করতে পারি। এবার এই যে দুটো লাইন আমি টানলাম এর মাঝখানে আমি যদি লিখে দিই যে কানাড়া ব্যাংক, একটা বিআরআর চেক ছিল সেখানে আমি ক্রস করলাম, ক্রসের মাঝখানে আমি লিখে দিলাম কানাড়া ব্যাংক। এর মানে হলো যে এই চেকটা নিয়ে যে কোনো ব্যক্তি অ্যাকাউন্টে তো ট্রান্সফার করতে পারবে, তবে সেই অ্যাকাউন্টটা কানাড়া ব্যাংকেই হতে হবে। মানে এই চেকটা দিয়ে শুধুমাত্র কানাড়া ব্যাংকের অ্যাকাউন্টেই ট্রান্সফার করা যাবে। তো এই যে স্পেশাল টাইপের একটা ক্রসিং দিলাম এটাকেই বলা হয় স্পেশাল ক্রস, আর এই চেকটাকে বলা হবে স্পেশাল ক্রস চেক। এরপরে বলি অ্যাকাউন্ট পে চেক। অ্যাকাউন্ট পে চেক কি, ওই অর্ডার চেকের মতন হচ্ছে অ্যাকাউন্ট পে চেক। এখানে আমি বিআরআরটা কেটে দিলাম, বিআরআর কেটে আমি যদি এখানে লিখে দিই মিস্টার পি, আর তারপর আমি এখানে দুটো প্যারালাল লাইন টেনে দিলাম, মানে এইখানে আমি ক্রস করে দিলাম। এর মানে কি, এই চেকটা শুধুমাত্র অ্যাকাউন্টেই ডিপোজিট হবে। কার অ্যাকাউন্টে? যার নাম লেখা আছে মিস্টার পি। তাহলে মিস্টার পি শুধুমাত্র এই চেকটাকে নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারে। মানে আমার অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র মিস্টার পি এর অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার হবে। মিস্টার পি এই চেকটা দিয়ে কিন্তু ক্যাশ উইথড্র করতে পারবে না। তো এই টাইপের চেককে বলা হবে অ্যাকাউন্ট পে চেক। এবার এই অ্যাকাউন্ট পে চেকের ভেতরেও জেনারেল আর স্পেশাল চেক আছে। অ্যাকাউন্ট পে চেকের ক্ষেত্রে কি হয়, এইখানে আমি মিস্টার পি এর নাম লিখবো, তার সাথে সাথে এই যে দুটো ক্রস টেনেছি এর মাঝখানে আমি লিখে দেবো অ্যাকাউন্ট পেই। মিস্টার পি লিখে এর মাঝখানে যদি আমি অ্যাকাউন্ট পেই লিখে দিই তাহলে কি বোঝাবে, যে এই চেকটা শুধুমাত্র মিস্টার পি এর অ্যাকাউন্টেই জমা হবে। এই টাইপের চেককে বলা হবে জেনারেল অ্যাকাউন্ট পে চেক। এছাড়া আরেকটা হয় স্পেশাল, সেটা কি, আমি এইভাবেই ফিল আপ করলাম, এইখানে পাশে লিখে দিলাম অ্যাকাউন্ট পেই কমা দিয়ে এইচডিএফসি। এর মানে হলো যে এই চেকটা দিয়ে মিস্টার পি শুধুমাত্র তার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা ডিপোজিট করতে পারবে। আর এই টাইপের চেকটাকে তখন বলা হবে স্পেশাল অ্যাকাউন্ট পে চেক। তো টাকা তোলা বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য মেইন এই চারটে টাইপের চেক হয়, বিআরআর চেক, অর্ডার চেক, ক্রস চেক আর অ্যাকাউন্ট পে চেক। এরপরে বলি পোস্ট ডেটেড চেক। সেটা কি, নরমালি আমি যদি কাউকে চেক ইস্যু করতে চাই তাহলে যেদিন ইস্যু করছি সেই দিনের ডেটটা আমি এখানে দিয়ে দিই। কিন্তু কখনো কখনো এরকম হয় যে আমি আজকে হয়তো কাউকে চেক দিচ্ছি কিন্তু আজকের ডেট দিলাম না, আজ থেকে 10 দিন বা 15 দিন পরের ডেট দিলাম, সেই টাইপের চেকটাকে বলা হয় পোস্ট ডেটেড চেক। এই যে যেমন এখানে আজকের ডেট হলো 12/8/2025, এখানে আমি হয়তো আজকেই চেকটা ইস্যু করলাম কিন্তু ডেট দিলাম হয়তো 23/8/2025। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই চেকটাকে বলা হবে পোস্ট ডেটেড চেক। এবার এই চেকটা আমি যাকেই দিই না কেন, এই চেক বিআরআর চেক হতে পারে, ক্রস চেক হতে পারে, অ্যাকাউন্ট পে চেক হতে পারে, অর্ডার চেক হতে পারে, যে কোনো চেকই হোক না কেন, এই চেকটা আমি যাকে ইস্যু করছি সে কিন্তু এই 23 তারিখের আগে এই চেকটাকে ভাঙাতে পারবে না বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবে না। আজকে 12 তারিখে দাঁড়িয়ে যদি এই চেকটা আমি কাউকে দিয়ে দিই, সে এই চেকের মাধ্যমে টাকা তোলা বা টাকা ট্রান্সফার করতে পারবে
23 তারিখ বা তার পরে। আর এই চেকের ভ্যালিডিটিও থাকবে যেদিনের ডেট লেখা রয়েছে তারপর থেকে 3 মাস। এরপরে বলি স্টেল চেক। স্টেল চেকটা কি? এইখানে আমাদের ডেটের ব্যাপার আসবে। তো ধরলাম আজকের ডেট কত? 12। তো 12 তারিখে আমি একটা চেক ইস্যু করেছি, তাহলে এই চেকের ভ্যালিডিটি থাকবে কতদিন? এই চেকটা ভ্যালিড থাকবে 11/11/2025 পর্যন্ত। তার মানে এই চেকটা দিয়ে লাস্ট 11ই নভেম্বর পর্যন্ত টাকা তোলা যেতে পারে বা টাকা ট্রান্সফার করা যেতে পারে। এই চেকটা দিয়ে যদি আমি 12ই নভেম্বর বা তার পরে গিয়ে ব্যাংকে জমা দিই, সেক্ষেত্রে কিন্তু এই চেকের মাধ্যমে আমার কোনো কাজ হবে না। 11 তারিখের পরে মানে 12 তারিখ বা তার পর থেকে এই চেকটা ইনভ্যালিড হয়ে যাবে। এই ইনভ্যালিড চেককেই বলা হয় স্টেল চেক। তবে স্টেল চেকের ক্ষেত্রে একটা প্রভিশন আছে। কোনো একজন ব্যক্তি হয়তো এই 11 তারিখ লাস্ট ডেট আছে, 11 তারিখের পরে গিয়ে ব্যাংকে জমা দিল, ক্যাশ উইথড্রল করতে চাইলো, সেক্ষেত্রে ব্যাংক কি করে? সেক্ষেত্রে ব্যাংক এই যে আমি এই চেক ইস্যু করেছিলাম আমার সাথে যোগাযোগ করে এবং আমার কাছ থেকে একটা অথেন্টিকেশন নেয় যে এইরকম একটা চেক আপনি ইস্যু করেছেন, এটা ডেট পেরিয়ে গেছে। এই ব্যাংকের তরফ থেকে আপনার এই চেকটাকে কি আমরা ভ্যালিড ধরবো নাকি ইনভ্যালিড করে দেবো, এইরকম কিছু তথ্য আমার কাছ থেকে শুনতে চাওয়া হয়। আর যে ব্যক্তি 3 মাস পরে গিয়ে এই চেকটা ভাঙাতে গেছে তার কাছ থেকেও শোনা হয় যে এই 3 মাসের ভেতরে সে কেন ভাঙায়নি বা এত দেরি হলো কেন। এখন ব্যাংক যদি তার কাছ থেকে শুনে বোঝে যে না তার কারণ জেনুইন, সেক্ষেত্রে এই চেকের পরিবর্তে ব্যাংক ওই ব্যক্তিকে টাকা দিয়ে দিতে পারে বা টাকা ট্রান্সফার করে দিতে পারে তার অ্যাকাউন্টে। তো স্টেল চেকের ক্ষেত্রে এই রকমটা হয়। এরপরে বলি সেলফ চেক। এটা কি? এই চেকের মাধ্যমে আমি অন্য কাউকে পেমেন্ট করছিলাম, তো অন্য কাউকে পেমেন্ট না করে আমি যদি নিজে আমার ব্যাংক থেকে টাকা তুলতে চাই, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে এই মিস্টার পি এর জায়গায় আমি লিখে দেবো সেলফ। সেলফ লিখে বিআরআর কেটে দিলে এই চেকটাই হয়ে গেল সেলফ চেক। এই সেলফ চেকের মাধ্যমে ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট আছে আমি সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি। এবার এই সেলফ চেক তৈরি করে যদি আমি এখানে দুটো প্যারালাল লাইন না টানি মানে ক্রস না করি, সেক্ষেত্রে এই চেকটাকে বলা হয় সেলফ অর্ডার চেক। এবার এই সেলফ অর্ডার চেকের ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলি। ওই সেই একই কন্ডিশন ধরলাম, ইউকো ব্যাংক বারাসাত ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে আমি এই চেক ইস্যু করছি। কি চেক? সেলফ চেক। তো সেলফ অর্ডার চেক এর মানে হলো এই চেকটা দিয়ে আমি ইউকো ব্যাংক বারাসাত ব্রাঞ্চ থেকেও টাকা তুলতে পারি, ইউকো ব্যাংকের অন্য যে কোনো ব্রাঞ্চ থেকেও টাকা তুলতে পারি, অথবা অন্য কোনো ব্যাংকের অন্য কোনো ব্রাঞ্চ থেকেও আমি টাকা তুলতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে এই টাইমের ডিফারেন্সটা থাকবে। আমার যদি বারাসাত ব্রাঞ্চ থেকে তুলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, অন্য কোনো ব্রাঞ্চ থেকে তুলতে গেলে একটু দেরি হবে, আর অন্য কোনো ব্যাংক থেকে তুলতে গেলে আরো বেশি দেরি হবে। এবার এই সেলফ চেকেই যদি আমি এখানে ক্রস করে দিই, সেক্ষেত্রে হয়ে যাবে সেলফ ক্রস চেক। তার মানে আমি আমার অ্যাকাউন্ট থেকে আর আমি টাকা তুলতে পারবো না। আমার যদি অন্য কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আমার এই ইউকো ব্যাংক থেকে ওই ব্যাংকের অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে নিতে পারি। সেলফ ক্রস চেক দিয়ে কি হবে? সেলফ লিখে এখানে আমি ক্রস করে দেবো। এর মাধ্যমে আমি ব্যাংক থেকে আর টাকা ক্যাশ হিসাবে তুলতে পারবো না, অন্য কোনো অ্যাকাউন্টে আমাকে শুধু ট্রান্সফার করে নিতে হবে। ধরলাম আমি ইউকো ব্যাংক থেকে আমার হয়তো আরেকটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, এই ব্যাংক থেকে আমি হয়তো 10,000 টাকা এই ব্যাংকে ট্রান্সফার করতে চাইছি। তো সেক্ষেত্রে আমি কি করবো? এরকম একটা চেকে আমি সেলফ লিখবো, সেলফ লিখে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিপোজিট করে দেবো। তাহলেই এই ইউকো ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমার 10,000 টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো এই হচ্ছে সেলফ চেক। এরপরে বলি ব্ল্যাঙ্ক চেক। ব্ল্যাঙ্ক চেক কি? ব্ল্যাঙ্ক চেক কিছুই না, এই সব কিছুই আমি করতে পারি যদি শুধুমাত্র টাকার অ্যামাউন্টটা না লিখি। এই চেকের ভেতর টাকার অ্যামাউন্ট না লিখে বাকি যাই করি না কেন সেটাকেই বলা হবে ব্ল্যাঙ্ক চেক। টাকার অ্যামাউন্ট না লিখে যদি আমি বিআরআর চেক ইস্যু করি, সেক্ষেত্রে বলা হবে ব্ল্যাঙ্ক বিআরআর চেক। এই জায়গাটা ফাঁকা রেখে যদি আমি কারোর নাম লিখে দিই, সেক্ষেত্রে হবে ব্ল্যাঙ্ক অর্ডার চেক। যদি আমি ক্রস করে দিই, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক ক্রস চেক। যদি এখানে লিখি অ্যাকাউন্ট পেই, তো সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট পেই চেক। যাই করি না কেন এই জায়গাটা যদি ফাঁকা থাকে সেটাকেই বলা হয় ব্ল্যাঙ্ক চেক। এবারে বলি ক্যান্সেল চেক। ক্যান্সেল চেক কি হয়? আমি এগুলো কিচ্ছু ফিল আপ করবো না, এখানে কোনো ক্রস থাকবে না, কারোর নাম লেখা থাকবে না, আমি সাইনও করব না, মানে একদম ফ্রেশ একটা চেক যেমন হয় সেই রকম একটা চেক। এই চেকটাকে আমি মাঝখান থেকে একটা দাগ টেনে দিলাম, মাঝখান থেকে এরকম দুটো দাগ টেনে মাঝখানে আমি লিখে দিলাম ক্যান্সেল। সেক্ষেত্রে এই চেকটাকে বলা হয় ক্যান্সেল চেক। এই ক্যান্সেল চেক কথার অর্থ হলো এই চেক দিয়ে কোনো ব্যক্তি টাকা তুলতে পারবে না বা টাকা ডিপোজিট করতে পারবে না। এই ক্যান্সেল চেকের মাধ্যমে টাকা ট্রান্সফার হবে না। তাহলে এই ক্যান্সেল চেক কেন ব্যবহার হয়? একটা চেকের মাধ্যমে আমার অ্যাকাউন্ট সম্পর্কে সমস্ত তথ্য থাকে। মেইন 3টে তথ্য লাগে আমার অ্যাকাউন্ট সম্পর্কে। ব্যাংকের 3টে তথ্য লাগে। একটা হলো আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের আইএফএসসি আর এমআইসিআর কোড। এই 3টে ইনফরমেশনই চেকের ভেতর থাকে। নিচে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার থাকে, উপরে এখানে ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাড্রেস আর ব্যাংকের আইএফএসসি কোড থাকে,
আর নিচে এই জায়গাটায় যে 11টা ডিজিটের একটা কোড, সেটা হলো ব্যাংকের MICR কোড দেওয়া থাকে। এখন আমার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য যদি অন্য কাউকে দিতে চাই, সেক্ষেত্রে আমি একটা চেক এরকম ক্যান্সেল করে তাকে দিয়ে দিতে পারি। এই চেক থেকে ওই ব্যক্তি বা ওই অর্গানাইজেশন আমার ব্যাংক সম্পর্কে তথ্য পেয়ে যাবে। তো কাউকে আমার ব্যাংক সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আমরা ক্যান্সেল চেক ব্যবহার করি। এবারে বলি মিউটিলেটেড চেক। এবার এই ক্যান্সেলটাকে বাদ দিলাম, এটা একটা ফ্রেশ চেক রয়েছে। ফ্রেশ চেক থাকার পর আমি হয়তো কোনো একজন ব্যক্তিকে একটা চেক ইস্যু করেছি। এখন ওই ব্যক্তি চেকটা নিজের কাছে থেকে হয়তো ওই চেকটার ফিজিক্যাল কন্ডিশন খারাপ হয়ে গেল, মানে এইখান থেকে হয়তো ছিঁড়ে গেল, চেকটা হয়তো দুমড়ে মুচড়ে গেল, মাঝখান থেকে হয়তো ছিঁড়ে গেল, মানে এই চেকের ফিজিক্যাল কন্ডিশন ড্যামেজ হয়ে গেল। সেই ক্ষেত্রে এই চেকটাকে বলা হয় মিউটিলেটেড চেক। এখন প্রশ্ন আসে যে এই চেকটা দিয়ে কি তাহলে আমি টাকা তুলতে পারবো বা টাকা ট্রান্সফার করতে পারবো? সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে। চেকের নিচে আমাদের কিছু নাম্বার থাকে, এই নাম্বারগুলো যদি স্পষ্ট থাকে, এই নাম্বারগুলো যদি বোঝা যায়, সেক্ষেত্রে এই চেকটাকে ব্যবহার করা যায়। তবে এর ক্ষেত্রেও বলা হয় যে কোনো ব্যাংক যদি কোনো মিউটিলেটেড চেক অ্যাকসেপ্ট করতে চায়, সেক্ষেত্রে এই চেক যে ইস্যু করেছে বা ড্রয়ার তার পারমিশন নিয়ে তবেই এই চেকটাকে ভাঙানো যায়। এবার একটা শব্দ বললাম ড্রয়ার, এরকম 4টে শব্দ আছে, ড্রয়ার, ড্রয়ি, পেয়ার, পেই। একটা চেকে নরমালি 4 জনের অপারেশন থাকে। আমার এই যে অ্যাকাউন্ট বললাম ইউকো ব্যাংক বারাসাত ব্রাঞ্চে রয়েছে। এখন আমি যদি একটা চেক ইস্যু করি, তাহলে আমি এখানে একটা সাইন করে দেবো। এবার এখানে যে সাইন করবে, অর্থাৎ যার নামে এই ব্যাংকে অ্যাকাউন্ট, তাকে বলা হবে ড্রয়ার, মানে যে চেক ইস্যু করছে, যে চেক ইস্যু করে, যে চেক দিয়ে দেয়, তাকে বলা হয় ড্রয়ার। আর তার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, মানে যে ব্যাংকের চেক, এই যে এইখানে যে ব্যাংকের নাম লেখা রয়েছে, একে বলা হয় ড্রয়ি। যে চেক ইস্যু করছে তাকে বলে ড্রয়ার, যে ব্যাংকের চেক ইস্যু করছে তাকে বলে ড্রয়ি। এবার কি হতে পারে, এই চেক দিয়ে যে টাকা তুলতে চাইছে তাকে বলা হয় পেই। যে টাকা তুলতে চাইছে বা যে টাকা তুলছে তাকে বলা হয় পেই। আর এই চেক দিয়ে যে ব্যাংক থেকে টাকা তুলছে সেই ব্যাংকটাকে বলা হয় পেয়ার। ব্যাপারটা কি, ধরলাম এখানে মিস্টার পি এর নাম লেখা রয়েছে। এবার এই মিস্টার পি যদি ইউকো ব্যাংক থেকে এই টাকা তোলে, সেক্ষেত্রে এই ইউকো ব্যাংককে বলা হবে পেয়ার। অথবা কি হতে পারে, এই মিস্টার বি ইউকো ব্যাংক ছাড়া অন্য যে কোনো ব্যাংক থেকে টাকা তুলতে পারে। ধরলাম মিস্টার পি ইন্ডিয়ান ব্যাংক থেকে টাকা তুললো, তো সেক্ষেত্রে ওই ইন্ডিয়ান ব্যাংককে বলা হবে পেয়ার। তো যে চেক ইস্যু করছে তাকে বলা হয় ড্রয়ার, যে ব্যাংকের চেক ইস্যু করছে তাকে বলে ড্রয়ি, যে টাকা তুলছে তাকে বলে পেই, আর যে ব্যাংক থেকে টাকা তুলছে তাকে বলা হয় পেয়ার। তো মিউটিলেটেড চেক বলছিলাম, চেকের ফিজিক্যাল কন্ডিশন যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে সেই চেকটাকে বলা হয় মিউটিলেটেড চেক। এরপরে আছে ব্যাংকার চেক। যে কোনো ব্যাংক থেকে আমি যেমন একটা চেক ইস্যু করতে পারি, ওই ব্যাংক থেকে আমার নামেও একটা চেক ইস্যু হতে পারে, সেটাকেই বলা হয় ব্যাংকার চেক। আমি হয়তো অন্য কাউকে পেমেন্ট করার জন্য একটা চেক ইস্যু করছি, সেক্ষেত্রে এইরকম বিভিন্ন টাইপের চেক হয়। এখন ধরলাম যে আমার অ্যাকাউন্ট কি বললাম, এই ইউকো ব্যাংক বারাসাত ব্রাঞ্চে রয়েছে, আমি কাউকে চেক ইস্যু করছি, সেক্ষেত্রে এইরকম হলো। এবার এই ইউকো ব্যাংক যদি আমাকে কোনো চেক ইস্যু করে, মানে ইউকো ব্যাংক আমাকে হয়তো কিছু অ্যামাউন্ট দিল একটা চেকের মাধ্যমে, তো এই ইউকো ব্যাংকের যে চেক, সেটাকেই বলা হয় ব্যাংকার চেক। এটা কখন ব্যবহার হয়, আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরলাম আমার এই ইউকো ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে কিছু টাকা ফিক্সড করা রয়েছে। 5 বছর পরে গিয়ে সেটা ম্যাচুয়ার্ড হয়ে গেল। এখন ম্যাচুয়ার্ড হয়ে যাওয়ার পর যে অ্যামাউন্টটা হলো, ধরলাম 2 লাখ টাকা এলো। এবার এই 2 লাখ টাকাটা ইউকো ব্যাংক আমাকে দিয়ে দেবে। এখন কিভাবে দেবে, ইউকো ব্যাংক আমার যে সেভিংস অ্যাকাউন্ট সেখানে ক্রেডিট করে দিতে পারে, অথবা এই ইউকো ব্যাংক আমাকে ব্যাংকের একটা চেক দিয়ে দিতে পারে। 2 লাখ টাকার একটা চেক দিয়ে বললো যে এই চেকটা আপনি আমার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারেন, অথবা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টেও ডিপোজিট করতে পারে। তো ইউকো ব্যাংকের তরফ থেকে আমাকে এই যে চেকটা দেওয়া হলো, এটাকেই বলা হয় ব্যাংকার চেক। এরপরে একটা চেক আছে গিফট চেক। প্রথমত গিফট চেক দিয়ে কোনো ট্রানজাকশন হয় না। বিভিন্ন খেলা বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে এত বড় বড় সাইজের চেক গিফট হিসাবে দেওয়া হয়। তো এত বড় বড় সাইজের যে চেক, এই চেকগুলো দিয়ে কিন্তু টাকা তোলা যায় না, বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় না। এগুলো শুধুমাত্র শো অফের জন্য ইউজ হয়। এবার ব্যাপারটা কিরকম হয়, ধরলাম একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, ওই টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ যে হবে, তাকে হয়তো 75,000 টাকার একটা চেক দেওয়া হবে, গিফট চেক। তো ওই ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা যে দেবে, অর্থাৎ খেলার আয়োজক, তারা কি করে, তারা তাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে বলে যে আমার 75,000 টাকার একটা চেক হবে, আর সেটা একটা বড় সাইজে প্রিন্ট হবে। এখন ওই ব্যাংক ওই খেলার আয়োজকের কাছ থেকে কিছু একটা চার্জ নিয়ে বা কিছু একটা ফিজ নিয়ে 75,000 টাকার একটা বড় চেক প্রিন্ট করে দিয়ে দেবে। এবার ওই খেলার আয়োজক তারা কি করে,
তারা সবার সামনে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ওই বড় চেকটা তার হাতে দিয়ে দেয়, আর তার সাথে সাথেই একটা ছোট 75,000 টাকার চেক ওই খেলোয়াড়কে দিয়ে দেওয়া হয়, যেটা আমাদের চোখে আর পড়ে না। তো ওই 75,000 টাকার যে চেক, সেটা দিয়ে ওই খেলোয়াড় উইথড্রল করতে পারে বা ট্রানজাকশন করতে পারে, কিন্তু এই যে বড় চেকটা দিল, এটা দিয়ে সে আর কোনো ট্রানজাকশন করতে পারে না। ছোট চেকের একটা বড় সাইজের যে প্রিন্ট হলো, এটাকেই বলা হয় গিফট চেক। আমার যদি গিফট চেকের প্রয়োজন হয়, আমি ব্যাংকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দেবো, ব্যাংক আমার কাছ থেকে কিছু একটা চার্জ বা কিছু একটা ফিস কেটে নিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বসিয়ে একটা বড় সাইজের প্রিন্ট দিয়ে দেবে। তো গিফট চেক হলো। এরপরে আসি ট্রাভেলার চেক। নর্মালি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রুলস হয়, যে ট্রাভেল করার সময় এত পরিমাণ ম্যাক্সিমাম ক্যাশ ক্যারি করা যেতে পারে। বোঝার সুবিধার জন্য আমি ধরলাম যে ভারতে হয়তো একটা নিয়ম আছে, ভারত থেকে বাইরের কোনো দেশে ট্রাভেল করতে গেলে ম্যাক্সিমাম 2 লাখ টাকা হাতে ক্যাশ হিসেবে নিয়ে যাওয়া যাবে। মানে আমি যদি বাইরের কোনো দেশে ট্রাভেল করতে যাই, সেক্ষেত্রে আমি 2 লাখ টাকার বেশি ক্যাশ হিসাবে নিয়ে যেতে পারবো না। এবার আমি হয়তো জাপান যেতে চাইছি এবং জাপানে আমি হয়তো 4 লাখ টাকা ক্যাশ নিয়ে যেতে চাইছি, আর এই 4 লাখ টাকাটা আমি ভারতীয় মুদ্রায় না নিয়ে জাপানি মুদ্রায় ইয়েনে নিতে চাইছি। তো ভারতীয় মুদ্রায় নিই বা জাপানি মুদ্রায় ইয়েনে নিই, আমি 2 লাখ টাকার বেশি ক্যাশ হিসেবে নিতে পারবো না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আমি বলতে পারি যে আমি জাপান যেতে চাইছি এবং জাপানে আমি 4 লাখ টাকা নিয়ে যেতে চাইছি। এই 4 লাখ টাকার হিসাবে টোটাল যত ইয়েন ভ্যালু হয়, ধরলাম 6 লক্ষ ইয়েন ভ্যালু হলো, 4 লাখ টাকায় 6 লক্ষ ইয়েন ভ্যালু হলো। তাহলে আমি ওই ব্যাংককে বলতে পারি যে আমি এই 4 লাখ টাকা দিচ্ছি, আপনি 6 লক্ষ ইয়েনের একটা ট্রাভেলার চেক আমাকে ইস্যু করে দিন। এখন ব্যাংক কি করবে, ব্যাংক আমার যেমন চেক হয় সেই রকম ব্যাংকের দিক থেকে একটা চেকের পাতা বার করে সেখানে 6 লক্ষ ইয়েন ইস্যু করে আমাকে দিয়ে দেবে। ওটাকেই বলা হয় ট্রাভেলার চেক। এখন আমি ওই ট্রাভেলার চেকটা নিয়ে জাপানে ট্রাভেল করতে পারি। এতে সুবিধা কি, এতে সুবিধা হলো যে আমার ওই 4 লক্ষ টাকা ক্যাশ বা 6 লক্ষ ইয়েন কাছে করে ক্যারি করতে হলো না, তার পরিবর্তে আমি একটা চেক পেলাম। এবার এই চেকটা দিয়ে আমি জাপানে গিয়ে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ধরলাম আমার কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, তাহলে আমি কানাড়া ব্যাংক থেকে ওই ট্রাভেলার চেক ইস্যু করেছি, জাপানে গিয়ে কানাড়া ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আমি এই ট্রাভেলার চেকটা ভাঙিয়ে 6 লক্ষ ইয়েন তুলে নিতে পারবো। তো ট্রাভেলার চেক এইভাবে কাজ করে। এবার ধরলাম আমি জাপানে গেলাম, আমার ওই চেকটা ভাঙানোর প্রয়োজন হলো না, তাহলে আমি আবার ভারতে এসে আমার ওই ব্যাংকে ওই ট্রাভেলার চেকটা জমা দিয়ে দেবো। জমা দিলে আমার এই ব্যাংক ওই ট্রাভেলার চেকের পরিবর্তে যে অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। যদিও এখন এই ট্রাভেলার চেকের প্রচলন খুব একটা নেই, তার কারণ হলো এখন আমরা চেকের পরিবর্তে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করতে পারি। তো এই হচ্ছে বিভিন্ন টাইপের চেক। এবার আমরা চেক সম্পর্কে আরেকটা শব্দ শুনি, সেটা হলো চেক বাউন্স হয়ে যাওয়া বা বাউন্স চেক। সেটা কি, একদম নর্মাল আমি এই চেকটা হয়তো ইস্যু করলাম, কাউকে হয়তো আমি 30,000 টাকার একটা চেক ইস্যু করলাম। এবার ওই ব্যক্তি ব্যাংকে গিয়ে যখন এই চেকটা ভাঙাতে গেল, ব্যাংক তখন হয়তো দেখলো যে আমার অ্যাকাউন্টে 30,000 টাকা ব্যালেন্স নেই, 30,000 টাকার কম হয়তো 25,000 বা 23,000 টাকা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে। তো আমার অ্যাকাউন্টে 25 বা 23,000 টাকা ব্যালেন্স রয়েছে, তাও আমি তার থেকে বেশি অ্যামাউন্টের একটা চেক ইস্যু করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে ওই চেকটা দিয়ে কিন্তু ক্যাশ উইথড্রল করা যাবে না বা টাকা ট্রান্সফার করা যাবে না। এই ঘটনাটাকেই বলা হয় চেক বাউন্স হয়ে যাওয়া। আমার অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ রয়েছে তার থেকে যদি আমি বেশি অ্যামাউন্টের চেক ইস্যু করি, সেক্ষেত্রে ওই চেকটাকেই বলা হয় বাউন্স চেক। এবার এই বাউন্স চেক কখনো কখনো ভুলবশত হয়ে যেতে পারে, ফলে একবার বা দুবার চেক বাউন্স হয়ে গেলে ব্যাংক আমার বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশন নেয় না। কিন্তু ব্যাংক যদি দেখে যে মাঝে মধ্যেই আমি বাউন্স চেক ইস্যু করছি, মানে আমার চেক বাউন্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যাংক আমার উপর একটা শো কজ লেটার পাঠিয়ে দেয়। মানে আমার তখন ব্যাংকে গিয়ে ব্যাংকে কৈফিয়ত দিতে হবে যে আমি কেন বারবার করে এইরকম বাউন্স চেক ইস্যু করছি, আমার চেক বারবার কেন এরকম বাউন্স হয়ে যাচ্ছে। আর বেশিবার বাউন্স হলে ব্যাংক আমার অ্যাকাউন্টের উপর পেনাল্টি বা ফিস চার্জ করে। তো যাই হোক, এই হচ্ছে বিভিন্ন টাইপের চেক।